1757 সালের 23শে জুন পলাশীর আম্রকাননে বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজউদ্দৌলার পতনের পর সবাই মনে করেছিল বাঙালির প্রতিরোধের মেরুদণ্ড চিরতরে ভেঙে গেছে। কিন্তু ইতিহাসের পাতায় এমন এক বিস্ময়কর বীরের নাম ঢাকা পড়ে আছে, যিনি ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির আধুনিক কামান আর সুশিক্ষিত বাহিনীর বিরুদ্ধে স্রেফ বাঁশ আর মাটি দিয়ে এক দুর্ভেদ্য চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিলেন। তিনি কোনো রাজবংশের রাজপুত্র ছিলেন না, ছিলেন এক সাধারণ কৃষকের সন্তান। এটি সেই বিস্ময়কর মানুষের গল্প, যিনি লন্ডনের হাউস অব কমন্সে ব্রিটিশ পার্লামেন্টেরিয়ানদের কপালে চিন্তার ভাঁজ ফেলে দিয়েছিলেন, তিতুমীর এবং তার কিংবদন্তি বাঁশের কেল্লা। নারিকেল বাড়িয়ার সূর্যোদয়। গল্পের শুরু 1827 সালের দিকে। বাংলার আকাশে তখন নীলকর সাহেবদের অত্যাচারের কালো মেঘ। 24 পরগনার বসিরহাট মহকুমার এক নিভৃত গ্রাম নারিকেল বাড়িয়া। সেখানে জন্ম নেওয়া সৈয়দ মীর নিসার আলী, যাকে সবাই আদর করে ডাকত তিতুমীর নামে, হজ পালন শেষে মক্কা থেকে ফিরে এসেছেন এক নতুন স্বপ্ন নিয়ে। কিন্তু ফিরে এসে যা দেখলেন তা কোনো সুস্থ মানুষের পক্ষে সহ্য করা কঠিন ছিল। জমিদার কৃষ্ণদেব রায় এবং ইংরেজ নীলকরদের অত্যাচারে সাধারণ মানুষের জীবন তখন ওষ্ঠাগত। খাজনা দিতে না পারলে কৃষকের হালের বলদ কেড়ে নেওয়া হতো, এমনকি ঘরের মা বোনদের ইজ্জত নিয়েও টানাটানি করত নীলকরদের লাঠিয়াল বাহিনী। তিতুমীর বুঝলেন, শুধু ওয়াজ বা উপদেশে এই দানবদের থামানো যাবে না। তিনি কৃষকদের সংগঠিত করতে শুরু করলেন, আর এখানেই গল্পের সবচেয়ে আশ্চর্যজনক মূর্তি আসে। তিতুমীর কোনো তলোয়ার বা বন্দুকের বদলে বেছে নিলেন লাঠি খেলা। তিনি জানতেন, বাংলার যুবকদের শারীরিক শক্তি আর লাঠির নিপুণ চালনাই হতে পারে তাদের প্রধান অস্ত্র। তিনি গ্রামে গ্রামে আখড়া তৈরি করলেন। হাজার হাজার কৃষক দিনের কাজ শেষে লাঠি হাতে মহড়া দিতে শুরু করল। তিতুমীরের ব্যক্তিগত দেহরক্ষী হিসেবে যোগ দিলেন গোলাম মাসুম, যিনি ছিলেন এক অদ্ভুত বীর। কথিত আছে, গোলাম মাসুমের লাঠির এক আঘাতে ঘোড় সাওয়ারি মোঘল অশ্বারোহীও ঘোড়া থেকে ছিটকে পড়ত। বিস্ময়কর প্রতিরোধ। দাড়ি ও পাগড়ির ওপর কর। জমিদার কৃষ্ণদেব রায় যখন দেখলেন তিতুমীরের প্রভাবে কৃষকরা খাজনা দেওয়া বন্ধ করে দিচ্ছে, তখন তিনি এক অদ্ভুত এবং অপমানজনক আইন জারি করলেন। তিনি ঘোষণা করলেন, যারা দাড়ি রাখবে বা নির্দিষ্টভাবে পাগড়ি পরবে, যা তিতুমীরের অনুসারীদের চেনার উপায় ছিল, তাদের ওপর দাড়ি কর বা 2.5 টাকা খাজনা ধার্য করা হবে। 1831 সালে সেই সময় 2.5 টাকা একজন কৃষকের 3 মাসের আয়। এই চরম অবমাননা তিতুমীরকে বাধ্য করল অসস্ত্র যুদ্ধের পথে হাঁটতে। কিন্তু তার কাছে কোনো আধুনিক অস্ত্র নেই। ব্রিটিশদের কাছে আছে ব্রাউন ব্যাস মাস্কেট আর ভারী কামান। এই অসম যুদ্ধের প্রেক্ষাপটেই তিতুমীর তৈরি করলেন সেই স্থাপত্য বিস্ময়, যা আজ 200 বছর পরেও বাঙালির বীরত্বের প্রতীক, বাঁশের কেল্লা। বাঁশের কেল্লা এক অবিশ্বাস্য স্থাপত্য। নারিকেল বাড়িয়া গ্রামে তিতুমীর এক বিশাল দুর্গ তৈরির পরিকল্পনা করলেন, কিন্তু পাথর বা ইটের অভাব ছিল। তিনি ব্যবহার করলেন বাংলার সহজলভ্য উপকরণ, বাঁশ আর মাটি। এই কেল্লা তৈরির কৌশলটি ছিল দেখার মতো। হাজার হাজার বাঁশকে অত্যন্ত মজবুত করে গেঁথে তার মাঝখানে কাদা মাটির স্তর দেওয়া হলো। কেল্লাটির উচ্চতা এবং গঠন এমনভাবে করা হয়েছিল যে দূর থেকে মনে হতো এটি কেবল একটি জঙ্গল বা ঝোপ, কিন্তু ভেতরে ছিল হাজার হাজার সেনার থাকার জায়গা এবং অস্ত্রাগার। এই কেল্লা নির্মাণের খবর যখন কলকাতা পর্যন্ত পৌঁছালো, ইংরেজরা তুচ্ছ-তাচ্ছিল্য করে হাসল। তারা ভাবল, বাঁশের কেল্লা কি আর কামানের গোলা সইতে পারবে? কিন্তু তিতুমীরের পরিকল্পনা ছিল ভিন্ন। তিনি গেরিলা যুদ্ধের আশ্রয় নিলেন। যখনই নীলকরদের লাঠিয়াল বাহিনী আক্রমণ করতে আসত, তিতুমীরের বাহিনী নিমেষের মধ্যে কেল্লা থেকে বেরিয়ে এসে তাদের ধুলোয় মিশিয়ে দিয়ে আবার কেল্লার ভিতর মিলিয়ে যেত। ব্রিটিশদের প্রথম পরাজয় 1831 সালের নভেম্বর মাস। তিতুমীরের শক্তির দাপট কমাতে প্রথমে পাঠানো হলো স্থানীয় ম্যাজিস্ট্রেট আলেকজান্ডার সাহেবকে। সাথে ছিল কয়েকশো পুলিশ আর দেশীয় লাঠিয়াল বাহিনী। নারিকেল বাড়িয়ার সীমান্তে পৌঁছতেই তিতুমীরের বাহিনী আল্লাহু আকবার ধ্বনিকে ঝাঁপিয়ে পড়ল। আলেকজান্ডার সাহেব কল্পনাও করতে পারেননি যে লাঠি দিয়ে এভাবে ইংরেজদের পিটিয়ে নাজেহাল করা যায়। সেই যুদ্ধে আলেকজান্ডার কোনো মতে প্রাণ নিয়ে পালিয়ে ফেরেন, কিন্তু তার বাহিনীর অধিকাংশ সদস্য
সদস্য হয় বন্দী হলেন নতুবা রণক্ষেত্র ছেড়ে পালালেন। এটি ব্রিটিশ রাজশক্তির গালে এক বিরাট চপেটাঘাত। এই খবর যখন গভর্নর জেনারেল লর্ড উইলিয়াম বেন্টিংকের কানে পৌঁছাল, তিনি বুঝতে পারলেন এটি সাধারণ কোনো কৃষক বিদ্রোহ নয়, এটি ব্রিটিশ সাম্রাজ্যের ভিত্তিমূলে করা এক সুসংগঠিত আঘাত। তিনি তক্ষুনি পূর্ণাঙ্গ সেনাবাহিনী পাঠানোর নির্দেশ দিলেন। মহাপ্রলয়, কামানির গোলায় বাঁশের সমাধি। 1831 সালের 19শে নভেম্বর, কুয়াশাচ্ছন্ন এক শীতের সকাল। নারিকেলবাড়িয়ার চারদিক ঘিরে ফেলেছে ব্রিটিশ গোলন্দাজ বাহিনী, নেতৃত্বে স্বয়ং মেজর স্কট, সাথে আছে কয়েক হাজার ইউরোপীয় সৈন্য আর একাধিক দানবীয় কামান। তিতুমিরের বাহিনীর কাছে ছিল মাত্র গুটি কয়েক হস্তচালিত বন্দুক আর হাজার হাজার লাঠি ও পাথর ছোড়া যন্ত্র বা গোপন কামিন। যুদ্ধের শুরুতে ব্রিটিশরা যখন কেল্লার ওপর কামানের গোলা ছুড়তে লাগল, তখন বাঁশের কেল্লা অদ্ভুতভাবে সেই আঘাত সহ্য করতে শুরু করল। বাঁশগুলো এমনভাবে স্থিতিস্থাপক ছিল যে সরাসরি আঘাত না লেগে অনেক গোলা ফসকে যাচ্ছিল। কিন্তু ব্রিটিশরা তাদের স্ট্র্যাটেজি পরিবর্তন করল। তারা একসঙ্গে সকল কামান দিয়ে কেল্লার মূল ফটকে আঘাত হানতে লাগল। গোলাম মাসুম তার তলোয়ার হাতে কেল্লা থেকে বেরিয়ে এসে ব্রিটিশদের অশ্বারোহী বাহিনীর মধ্যে ত্রাস সৃষ্টি করলেন। কিন্তু আগ্নেয়গিরির কাছে লাঠি আর তলোয়ার বেশক্ষণ টিকতে পারল না। তিতুমির নিজে কেল্লার ছাদে দাঁড়িয়ে তার সেনাদের সাহস দিচ্ছিলেন। ঠিক সেই সময় একটি কামানের গোলা সরাসরি কেল্লার উপর আঘাত হানে। আগুনের লেলিহান শিখা গ্রাস করতে শুরু করে শুকনো বাঁশের সেই দুর্গ। তিতুমির জানতেন মৃত্যু অনিবার্য। তিনি তার সেনাদের উদ্দেশ্যে শেষ ভাষণ দিলেন। আমরা আজ মরছি ঠিকই, কিন্তু আমাদের এই বাঁশের কেল্লা প্রতিটি বাঙালির হৃদয়ে স্বাধীনতার বীজ বুনে দিয়ে যাবে। ইংরেজরা আজ আমাদের শরীর পুড়িয়ে দেবে, কিন্তু আমাদের স্বপ্ন কোনোদিনও পুড়বে না। শাহাদাত ও ইতিহাসের শিক্ষা। সেই রক্তক্ষয়ী যুদ্ধে তিতুমির বীরত্বের সাথে লড়ে শাহাদাত বরণ করেন। গোলাম মাসুমকে বন্দী করে পরে ফাঁসিতে ঝোলানো হয়। কেল্লাটি ধ্বংসস্তূপে পরিণত হয়। ব্রিটিশরা ভেবেছিল তিতুমিরকে সপরিবারে ধ্বংস করে তারা বাংলায় স্থায়ী শান্তি আনবে, কিন্তু তারা ভুল ছিল। তিতুমিরের এই আত্মত্যাগ নীল চাষের বিরুদ্ধে যে আগুনের সূচনা করেছিল, তার জের ধরেই 1859 সালে সংঘটিত হয় বিশাল নীল বিদ্রোহ, যা শেষ পর্যন্ত ব্রিটিশদের নীল চাষ বন্ধ করতে বাধ্য করে। তিতুমিরের গল্পটি আশ্চর্যজনক এই কারণে যে তিনি কেবল বীর ছিলেন না, তিনি ছিলেন একজন বড় মাপের প্রকৌশলী। তিনি প্রমাণ করেছিলেন যে প্রযুক্তির অভাব থাকলেও সাহসিকতা আর দেশীয় সম্পদ ব্যবহার করে সাম্রাজ্যবাদী শক্তির সাথে লড়াই করা সম্ভব। আজও নারিকেলবাড়িয়ার সেই মাটিতে বাড়ালে মনে হয় মাটির নিচ থেকে সেই সাহসী ডাক শোনা যাচ্ছে। স্বাধীনতা কি শুধু রাজার একার? এই মাটি তো আমাদেরও। তিতুমির এবং তার বাঁশের কেল্লা কেবল একটি যুদ্ধের গল্প নয়, এটি একটি সাধারণ মানুষের অসাধারণ হয়ে ওঠার উপাখ্যান। আধুনিক বাংলাদেশের ইতিহাসে তিতুমির এক অবিস্মরণীয় নক্ষত্র, যার তেজ আজও আমাদের জাতীয়তাবাদ আর অন্যায়ের বিরুদ্ধে লড়াই করার প্রেরণা যোগায়।